আমি ফাঁসি চাই। কার ফাঁসি চাই? উনি যে বারবার বলছেন, মুখে বলছেন যে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই, কার ফাঁসিটা কার চাই? কি করছে? এতদিন হয়ে গেল সিবিআই কিছু করতে পারলো না। এটা কিন্তু তৃণমূলের কথা। তৃণমূল বা এই সরকারের ফাঁদে সাসপেন্ড করলাম, একটা এসআইটি গঠন করে দিলাম, এসব দিয়ে মানুষ ভুলি আর কি লাভ? মানুষ তো এগুলো আর মানছে। রাজ্যের এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন শিক্ষা জেলে গেছে, খাদ্য জেলে গেছে, এবার স্বাস্থ্য জেলে যাবার পালা। ভুল তো কিছু বলেননি। যে ঘটনা দিনের পর দিন হয়ে চলেছে স্বাস্থ্যমন্ত্রীর মদতে হয়েছে। আরজি কর নিয়ে আজকে যতগুলো প্রশ্ন উঠছে, এটা কোনো বাচ্চা ছেলে, মানে পুলিশকে বিশ্বাস করতে হবে না। গোয়া জুলাইকে যে বাচ্চারা পুলিশের ড্রেস পরে পুলিশ সাজে না, সেই বাচ্চারাও খুব ভালো মতো জানে যে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া, মানে স্বাস্থ্যমন্ত্রী জানে না যে এই ধরনের ঘটনা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, তার অগোচরেই জিনিসগুলো হয়েছে। তো পসিবল না, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, আর সত্যিই যদি উনি না জেনে থাকেন তার মানে উনি ব্যর্থ, তাহলে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত। যদি জেনে থাকেন শাস্তি, যদি না জেনে থাকেন পদত্যাগ, পরিষ্কার বিষয়। এর মাঝখানে তো আর কোনো বিতর্ক আসাই উচিত না। যদি জানা থাকতো ওনার, তাহলে ওনার জন্য শাস্তি প্রাপ্য, যেটা অ্যাকচুয়াল কিন্তু ওটাই ঘটনা, উনি জানতেন সব। আর যদি না জেনে থাকেন তাহলে ব্যর্থতার দায় নিয়ে গদি ছেড়ে দিন, পরিষ্কার কথা। এই মুখ্যমন্ত্রীকেই তো বলতে দেখা গিয়েছিল যে আমার কাছে গোটা রাজ্যের সব খবর থাকে, কে কোথায় কি করছে। যে বলতে পারে আমি গুন্ডা কন্ট্রোল করি, সে একটা হসপিটাল কন্ট্রোল করবে না? যে নিজে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি, মানে একটা মুখ্যমন্ত্রী, তার এই ধরনের ভাষা, সে বলছে আমি গুন্ডা কন্ট্রোল করি, সে একটা হসপিটাল কন্ট্রোল করবে না? এটা হতে পারে? উনি সব জানতেন, যা যা ঘটনা ঘটেছে না ঘটেছে ওনার না জানা কিচ্ছু না। উনি, সবাই যখন বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আন্দোলন করে উঠে এসছে, সেটা আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব মাটি থেকে উঠে আসা একজন মানুষ। সুতরাং ওনার কাছে 294টা সিটের খবর থাকে, 42টা সিটের খবর থাকে, পৌরসভার খবর থাকে, পঞ্চায়েতের খবর থাকে, সব জায়গার খবর ওনার কাছে থাকে। খালি আরজি করের খবর ছিল না? এটা হতে পারে? এটা তো পসিবল না। সুতরাং উনি সব জানতেন, ওনার মদতেই হয়েছে। আমি বারবার রিপিট করছি, এই পুরো যা যা হয়েছে ওনার মদতেই হয়েছে। না হলে এত ধামাচাপা, যদি ওনার মদতে না হয়ে থাকে তাহলে এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? কেন উনি সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন? ওনার পুলিশ কার ইনস্ট্রাকশানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো? সব কিছুটা ওনারই ইনস্ট্রাকশান নিশ্চয়ই ছিল, নাহলে পুলিশ। বিনীত গোয়েলের ঘাড়ে কটা মাথা যে উনি নিজে থেকে কোনো ডিসিশন নেবেন? পুলিশ মন্ত্রীর যদি হাত না থাকে, মাথার ওপরে সায় না থাকে। বিরোধী দলনেতা এও দাবি করছেন বা বলছেন যে মুখ্যমন্ত্রী এবার ব্যাগ গোছানোর পালা, কার্যত মুখ্যমন্ত্রীকে ব্যাগ গোছানোর পরামর্শ দিচ্ছেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে না, হাসিনাকে 45 মিনিট তো সময় দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে 4.5 মিনিটও হয়তো দেওয়া হবে না, যে পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে। আর এক্ষেত্রেও কিন্তু একটা গণ অভ্যুত্থান, একটা জনজোয়ার, মানুষের মধ্যে ক্ষোভ, ক্রোধ, মানে ক্রোধের সঞ্চার হচ্ছে। আর এটা ভুল কিছু না। যে জিনিস দিনের পর দিন ঘটে যাচ্ছে, কালকে যদি পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়, বাংলাদেশের মতো যদি রাস্তায় মানুষ নেমে এসে ওই ধরনের আন্দোলন করে, ভুল কিছুই হবে না। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে কবির শঙ্কর বোস সকলেই দাবি করছে বা বলতে চাইছে যে সিবিআই সেরকম কিছু করতে পারবে না, কারণ বেশিরভাগ প্রমাণই লোপাট। সেটা একদম ঠিক। আমি এর মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি, যে এই যে পিওটা নিয়ে আগের দিন সুপ্রিম কোর্টে টাইম লাইনটা দেখে পিও নিয়ে, প্লেস অফ অকারেন্স নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে ক্রাইম সিনটা কখন সিল করা হয়েছে? ওই ক্রাইম সিনের মধ্যে কত সবার যে অবাধে যাতায়াত ছিল, যে জায়গাটা থেকে মেয়েটির দেহ পাওয়া গেছে, ওই জায়গাটায় খুব ছোট্ট একটা কুইন সাইজের একটা তোমার ম্যাট্রেস মতো নিচে পাতা ছিল, তার ওপরে কিছু একটা চাদর মতো
প্লাস্টিক মতো কিছু একটা পাতা ছিল, কত সবাই যে যাতায়াত করেছে, তার মধ্যে তৃণমূলের কাউন্সিলররা রয়েছে, তৃণমূলের মন্ত্রীরা রয়েছে, পুলিশ রয়েছে। পুলিশ একবারও প্রয়োজন মনে করলো না সবার আগে ঘরটাকে সিল করে দেওয়া, যে এই ঘরে কেউ ঢুকবে না। কত কিছু ওই ঘর থেকেই হয়ে গেছে, কত ধরনের তথ্য লোপাট করা হয়েছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আরজি করেরই কিছু স্টুডেন্ট কয়েকদিন আগে শুনছিলাম বলছিল যে একটা কল যদি আমাদের হোস্টেলের খারাপ হয়ে যায়, সেই কলটা ঠিক করতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে বলে 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 4 মাস লাগে একটা কল ঠিক করতে। এত তৎপরতা যে রেনোভেশন স্টার্ট হয়ে গেল, ওই জায়গাটা মানে সেমিনার রুমের পাশেই ভাঙচুর হয়ে গেল। সেখানে তাহলে আজকে সিবিআই গিয়ে কি কি ঠিক পাবে? এর আগের দিন মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট তুষার মেহতা বলেছেন, সলিসিটর জেনারেল, যে সিবিআই ওই জায়গাটা একরকম পায়নি। সিবিআই যাওয়ার আগেই আমরা দেখেছি যে কিভাবে ওই জায়গাটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। অনেক কিছু প্রমাণ, তথ্য ওই ঘরেও তো থাকতে পারত, কারণ আমাদের কাছে পুরোটাই এখনও ধোঁয়াশা। যে ঘর থেকে মেয়েটিকে পাওয়া গেল, ঘটনাটা কি সেই ঘরেই ঘটলো নাকি অন্য কিছু, আমরা এখনও কিন্তু সেরম কিছুই জানি না। তাহলে এই তথ্য লোপাট করার যারা কাণ্ডারি, তারা, এই যে বিনীত গোয়েলের কথা হচ্ছে, এই যে পুলিশ মন্ত্রীর কথা হচ্ছে, তারা কি জানতেন না যে ওই ঘরে এরকম করে অবাধে লোকজনের বিচারণ চলছে, মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছে ওই ঘরে? কেউ যদি তার মধ্যে গিয়ে কোথাও থেকে কোনো রক্তের ছাপ মুছে দেয়, কেউ যদি গিয়ে মানে অন্য কোনো কিছু যদি পড়ে থাকে সেইটা যদি তুলে নেয় ওই অত মানুষের মধ্যে, তার দায় কে নেবে? তার দায় তো নিতেই হবে না এই পুলিশ মন্ত্রীকে, এই বিনীত গোয়েলকে, কারণ তাদের অর্ডার ছাড়া তো ওই ঘরে কেউ ঢুকতে পারে না। দুজনকে সাসপেন্ড করলাম, একটা এসআইটি গঠন করে দিলাম, এসব দিয়ে মানুষ ভুলি আর কী লাভ? মানুষ তো এগুলো আর মানছে না, মানুষ দেখছেও না, মানুষ মানছেও না। এই যে সিটের কথা বললেন, দেখা গেল যে ডবল সিবিআই, মানে আমাদের সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই মামলাতেও সিবিআইকেই দেওয়া হলো। এই যে ডবল সিবিআই, তার ভবিষ্যৎ কী হবে? দেখো, যে কোনো ইনভেস্টিগেশন সিবিআইয়ের প্রতি বরাবর আমাদের ভরসা ছিল। এই ক্ষেত্রে, এই মামলাটার ক্ষেত্রেও আমরা যখন মানে এই ঘটনাটার ক্ষেত্রেও আমরা যখন মামলা করেছিলাম, তখন আমাদের একটা স্পেসিফিক প্রেয়ার ছিল, 1 নম্বর যেটা কোনো অন্য এজেন্সিকে ট্রান্সফার করে দেওয়া হোক ইনভেস্টিগেশনটা, আর একটা ছিল যে এই যে সন্দীপ ঘোষ যে মানুষটি, তাকে এই ক্রিমিনাল প্রসিডিংটাকে ইমপ্লিট করা হোক, তার নামেও এই ক্রিমিনাল প্রসিডিংয়ে অ্যাকিউজদের নামের মধ্যে তার নামটাও যেন থাকে। আমরা বরাবর পরিষ্কার ছিলাম এই জায়গাটা নিয়ে, আমরা আশাবাদী যে কান টানলে মাথাও বেরোবে, বেরোতে বাধ্য। এই যে দেখা গেল যে কান টানলে মাথা, যেটা বললেন, দেখা গেল আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই এলো, কিন্তু সেখানে উঠে এলো আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির ছবি। মানে একটা মামলায় সিবিআই আসছে, আরও মামলা বেরিয়ে যাচ্ছে একের পর এক। এর জন্যেই কি রাজ্য সরকার ভয় পায় সিবিআইকে? রাজ্য সরকার কতটা ভয় পায় সিবিআইকে সেটার থেকেও বড় কথা, যে কোনো মানুষ যারা দুর্নীতির সাথে জড়িত তারাই কোনো ইম্পার্শিয়াল মানে ইনভেস্টিগেশন এজেন্সি যদি দেখে তাদেরকে ভয় পাবে। রাজ্যের ক্ষেত্রেও সেম তাই হয়েছে। যে কোনো কিছুতে একটা জিনিস তুমি ভাবো, প্রথম দিন উনি বললেন সংবাদ মাধ্যমকে যে সিবিআইকে তারা যদি চায়, মানে মেয়েটির বাবা মার কথা স্পেসিফিক্যালি বলা হলো, তারা যদি চায় তারা সিবিআইকে ট্রান্সফার করতে পারে। তারপরেই মেয়েটির বাড়িতে গেল, মেয়েটির বাড়িতে গিয়ে যখন ভেতরে কথোপকথন হলো, মেয়েটির মা বলল যে পুলিশ যা যা করছে আমার মনে হচ্ছে না এখানে একজন জড়িত, একের অধিক অনেকে জড়িত। পুলিশ সেদিন আমাদের সাথে যা যা ব্যবহার করেছে ঠিক করেনি, নানান ধরনের কথাবার্তা ভেতরে হয়। বাইরে বেরিয়ে এসেই উনি তো 180 ডিগ্রি ঘুরতে যথেষ্ট পটু। বাইরে বেরিয়ে এসেই উনি 180 ডিগ্রি ঘুরে কি বললেন, 7 দিনের মধ্যে দিয়ে দেবো। তো ওই 7 দিনটা কেন লাগলো? উনি সেইখানে কেন বললো না যে সিবিআইকে আমরা ট্রান্সফার করে দেবো? আগেও বলেছিলাম, এখনও বলছি, সিবিআই চাইলে টেক ওভার করে নিতে পারে। সেইটা না করে উনি কি বললেন, 7 দিনের মধ্যে। মানে 7 দিন, ওই 7 দিনের মধ্যে ওই যে ঘরটাকে ভাঙা হয়েছে
ওই ঘরটাকে ভাঙা যেত, তার সাথে আশেপাশে বাথরুম যেগুলো ছিল বাথরুম ভাঙা যেত, তার সাথে হয়তো দেখা যেত সেমিনার হলটা ভাঙা যেত। তারপরে যদি দেখা যেত কিছুই ভেঙে আলটিমেট কুলকিনারা 7 দিনে কিছু করা যেতে পারছে না, দুম করে টোটাল আরজিকর হাসপাতালটাকেই ভেঙে ফেলা হলো। কেন? তথ্য লোপাট করতে। তাহলে এখান থেকে মানুষকে তো বুঝতে হবে যে কারা এই ঘটনা ঘটানোর পরে মুখে বললাম আমি ফাঁসি চাই, কার ফাঁসি চাই? উনি যে বারবার বলছেন, মুখে বলছেন যে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই, কার ফাঁসিটা কার চাই? মানে যারা ফাঁসির উপযুক্ত, যারা এই কাজ করেছে তাদেরকে লুকিয়ে তথ্য প্রমাণ লোপাট করে আমরা ফাঁসি চাই। এটা তো বিষয়টা ওরকম হয়ে গেল না, নিম বলে উচ্ছে ভাই তোর জন্য খুব লজ্জা পাই, এরকম ব্যাপারটা হয়ে গেল সম্পূর্ণ, যেটা উনি করছেন বা যেটা উনি বলছেন। আর এগুলো কিন্তু রেকর্ডেড, মানুষের কাছে এগুলো থেকে যাবে। আজকে 2024 এই ঘটনা ঘটছে, 2026-এও কিন্তু মানুষের কাছে এই ভিডিওগুলো থাকবে, এই তথ্যগুলো থাকবে, এই দিনগুলো কিন্তু মানুষ 2026-এও ভুলবে না। কি তৎপরতার সাথে কয়েকদিন আগে হকার উচ্ছেদ শুরু করেছিলেন, 2 থেকে 4 জনের মনে হয় মিডিয়াতে বাইট দেখে নিয়েছেন, 2026 আসছে, সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেল, রাতারাতি মানুষ সব ভুলে গেল। তার আগে মানুষ কত তৎপর, প্রশাসন কত তৎপর, রাস্তা আটকে, বড় বড় রাস্তাগুলো আটকে, হসপিটালের সামনে রাস্তা আটকে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এই পরিস্থিতি, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। হকার উচ্ছেদ চলছে, যেই এই কানের কথাটা চলে গেল 26 সামনে, উনি কিন্তু ভুলে গেলেন। উনি বারবার এই জিনিসই করেন, বরাবর এই জিনিস করেন, সব সময় এরকম করে আসেন। আর ভবিষ্যৎ তো এখন আর না ওই জায়গাটা নেই যে এই সরকার থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন পরিস্থিতিটা চলে এসছে, এই সরকার মানে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে, ভবিষ্যৎ ছেড়ে দাও, আমাদের বর্তমানটাও অন্ধকার হয়ে গেছে। এই যে আপনি কার্যত যে বললেন যে 1 সপ্তাহ সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, মানে কোট আনকোট বলা চলে তথ্য লোপাট করার জন্য, কোট আনকোট না, লাউড অ্যান্ড ক্লিয়ার, তথ্য লোপাট করার জন্য ওই 7 দিন উনি সময় চেয়েছিলেন, যে বাকি যতটুকু বেঁচে আছে ততটুকুকেও উনি যাতে সরিয়ে দিতে পারে। পলিগ্রাফ টেস্ট নিয়ে অনেক কথা উঠছে যে পলিগ্রাফ টেস্টের মধ্যে দিয়েই নাকি সব সত্য সামনে আসবে। পলিগ্রাফ টেস্ট নিয়ে কি আপনি কতটা বিশ্বাসী বা কতটা মানে আপনি বুঝছেন যে এটা সত্য সামনে আসবে? পলিগ্রাফ টেস্টে না অনেক কিছু ব্যাপার থাকে, যেমন ধরো আজকে যদি কারো পলিগ্রাফ টেস্ট হয়, সে 2 ঘন্টা আগে যদি কোনো বা 4 ঘন্টা আগে সে যদি একটা প্রেশারের ওষুধ খেয়ে নিল, বা সে যদি একটা অ্যান্টি ডিপ্রেশেন্ট খেয়ে নিল, কেউ যদি একটা অ্যাংজাইটির ওষুধ খেয়ে নিল, সেক্ষেত্রে তার হার্টবিটটা বাড়বে না, তার নার্ভ কন্ট্রোলে থাকবে, তার প্রেশার বাড়বে না, অনেক কিছু বিষয় থাকে। সুতরাং একটা ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট করছে একটা বিষয়কে, তারা যেভাবে ঠিক মনে হবে, আমার থেকে অনেক বেশি তারা জ্ঞান বুদ্ধি শিক্ষা নিয়ে ওই পদে বসে রয়েছেন। তারা যে জিনিসটা মনে করছেন যে এইটা এই পদ্ধতিতে গেলে হয়তো ঠিক হবে, তারা সেইভাবে এগোচ্ছেন। একটা জিনিসের তদন্ত চলছে, সেখানে বেশি কিছু বলবো না, কারণ আমি তো তৃণমূল করি না, তদন্তে প্রভাবিত করা আমার কাজ না, আমি এই সরকারের কেউ নই। সুতরাং এটুকুই বলবো, পলিগ্রাফি টেস্ট হোক বা নার্কোটিক্স টেস্ট, বলা যাচ্ছে জিনিসগুলো অত সহজ হয় না, খুব জটিল বিষয়গুলো। মানে খুব দেখছি সোশ্যাল মিডিয়ায় চলছে যে নার্কো টেস্ট কেন হচ্ছে না, যারা পোস্ট করছে তাদের মধ্যে কিন্তু 90 জন লোক, 100 জন পোস্ট করলে 90 জন জানে না নার্কো টেস্ট কী হয়, খায় না, মাথায় দেয়, তারপরেও তারা বলে চলেছে তাদের মতো করে। বিষয়গুলো খুব কমপ্লিকেটেড। সবাই চাইছে যে জাস্টিস পাক, সেই সবাইয়ের মধ্যে আমিও পড়ি, যে মেয়েটি বিচার পাক, আর এই ধরনের ঘটনা যেন আমাদের আবার না দেখতে হয়। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে, আর ভাঙাটা খুব স্বাভাবিক। যা ধরনের কথাবার্তা আসছে, যেই ধরনের পরিস্থিতি সরকার তৈরি করে দিয়েছে, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙাটা অন্যায় কিছু না, তাও একটু ধৈর্য ধরতে হবে। বারবার যে তারা বলছে যে সিবিআই কী করছে, এতদিন হয়ে গেল সিবিআই কিছু করতে পারলো না, এটা কিন্তু তৃণমূলের কথা। তৃণমূল বা এই সরকারের ফাঁদে পা দেবেন না। যখন একটা ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট করছে, এটা কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে, তাদের ওপর একটু ভরসা রাখুন। তাড়াহুড়ো করতে গিয়ে এমন যেন কিছু না হয়ে যায় যে আজকে তাকে ধরা হলো, কালকে সে বেল পেয়ে গেল, এমন কোনো পয়েন্ট যেন না
থেকে থাকে তাকে অ্যারেস্ট করতে গেলে বা কাউকে হেফাজতে নিতে গেলে, যাতে কালকে সে বেলটা সহজেই পেয়ে যায়। ধৈর্য ধরুন। যেভাবে মানুষ বিচারের আশায় রাস্তায় নামছে, রোজ নামুন। এই লড়াই থামার না, এই লড়াই থামাবেনও না। যদি বা পলিগ্রাফি টেস্টের সাথে আমার এই উত্তরটার কোনো সম্পর্ক নেই, বাট আমি তাও তোমাদের মাধ্যমে মানুষকে এটাই বলবো যে লড়াই থামবে না, লড়াই চলবে। যতদিন না এই জিনিসটা শেষ হচ্ছে লড়াই চলবে। আর আজকে শুধু এই ঘটনাটা না, যতদিন না এই সরকারটা শেষ হচ্ছে, যতদিন না এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করছেন, এই লড়াই চালিয়ে যাওয়া উচিত। জগন্নাথ চ্যাটার্জি বলছেন স্বাস্থ্যমন্ত্রী